দণ্ড ভোগ করতে হবে। তারপর তিলোত্তমার বাবা তিনি টিভি 9 বাংলাকে কি জানালেন শোনাবো আপনাদের। আর এর পাশাপাশি শোনাবো কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তার বক্তব্য। শুনুন। মেয়ে মৃত্যু আমাদের কাছে যতটা কষ্টদায়ক ছিল তার থেকে বেশি কষ্টদায়ক ছিল পুলিশের অত্যাচার। পুলিশের উপর ভরসাটা রাখবো, সেই পুলিশ কি সেই জায়গাটা আমাদের কাছে রেখেছিল? এবং 4 দিন যে সময় পেয়েছিল, পুলিশ সেই কাজটা কি একটুও করেছে? পুলিশ সেই সিভিক ভলেন্টিয়ারকে ধরে যা করার এক জায়গায় বসেই আছে। যে বিচারক তার উপর আমাদের পূর্ণ আস্থা ছিল এবং তিনি আমাদের আস্থার মর্যাদা রেখেছেন। এবং আমরা কতগুলো আর্গুমেন্ট প্রশ্ন 22টা রেখেছিলাম ওনার সামনে, তারও একটা প্রতিফলন আজকের যে রায় দিয়েছেন তার রায়ের কপি যে আমরা পেলে নিশ্চয়ই পাবো। এবং পরবর্তীকালে আমরা যে বিচার ব্যবস্থাকে এই তদন্ত প্রক্রিয়াকে আগে বাড়াতে চাইছি, সেটার একটা সুযোগ তিনি করে দিয়েছেন। মোট 128 জনের নাম ছিল চার্জশিটে, তার মধ্যে 50 জনকে মাত্র সাক্ষী করানো হলো, বাকিদের করানো হলো না কেন? এবং বাকি আরও অনেক কিছু আসতে পারত, বাকি সাক্ষ্যতে অনেক কিছু আসতে পারত, বাকি ইনভেস্টিগেশনে সব কিছু সামনে যখন আসেনি। আর এখানে ওনার এই 172 পাতার জাজমেন্টে যখন ইনভেস্টিগেশনের ওপর প্রশ্ন উঠছে, হসপিটাল অথরিটির ওপর প্রশ্ন উঠছে, তো ডেফিনেটলি সেটা আরও একটা দিক খুলে দিচ্ছে আমাদের, যেটা আমরা অলরেডি অনারেবল অ্যাপেক্সও সুপ্রিম কোর্টে গেছি, 22 তারিখ আমাদের হিয়ারিংয়ের জন্য আছে। তো আমাদের সেই অপরচুনিটিটা খোলা রয়েছে যে বাকিটা আনার জন্য। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্তের বক্তব্য শোনাবো আপনাদের। তবে তার আগে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন বিশিষ্ট আইনজীবী শামীম আহমেদ। আমি শামীম বাবুর সঙ্গে কথা বলতে চাইবো। শামীম বাবু, তিলোত্তমা ধর্ষণ ও খুন মামলায় গতকাল আদালত যে সাজার নির্দেশ দিল, তাতে কি আরো বৃহত্তর তদন্তের অভিমুখ খুলে গেল বলে আপনি মনে করছেন? আমি যেটা বলবো যে গতকাল থেকে একটা প্রশ্ন বারে বারে উঠে আসছে, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস কেন নয়? আমি বলবো যে এই জাজমেন্ট যেটা দিয়েছেন তাতে এটা এই তদন্তকারী সংস্থারা যে কাজটা করেছেন, যে পদ্ধতি তদন্ত করেছেন, যেভাবে তদন্তকে আগিয়ে নিয়ে গেছেন, এই তদন্তকে বিরলতম বলা যায়। ফলে সেই তদন্ত যে সন্তুষ্ট নয়, তাতে জাজ তার জাজমেন্টের মধ্যে বারে বারে সেই বিভিন্ন ভাষায় তা প্রকাশ করেছেন। এবং যে কথা এর আগের বক্তা বলছিলেন যে হসপিটালের কন্ডাক্ট নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন। ফলে আগামী দিনে তদন্তের স্কোপ তো রয়েই গেছে, কিন্তু যে বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে, যে এই যারা তদন্তকারী সংস্থা, এটা বিরলতম এই কারণে বলছি যে হাইকোর্টের নির্দেশের পরে সিবিআই তদন্ত শুরু করেছে। কলকাতা পুলিশ তো তার এগেনস্টে অভিযোগ ছিলই, কিন্তু সেই অভিযোগের কারণেই সিবিআই এর কাছে তদন্ত তুলে দেওয়ার পর সিবিআই এর উপরও আদালতের যে ডিসস্যাটিসফ্যাকশন, তা থেকে স্পষ্ট করা যাচ্ছে যে এই কোথাও একটা যোগসাজে যেটা লার্জার কনস্পিরেসিজ ইনভলভ। ফলে দ্যাটস নিডস টু বি রিভিলড। এইটাকে খুঁজে বার করতে হবে যে লার্জার কনস্পিরেসিটা কোথায় আছে, এবং যারা অপরাধী তাদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা করতে হবে। আগামী দিনে সেই সুযোগ গতকালের যে জাজমেন্ট, সেই জাজমেন্টে আমরা পেয়েছি। শামীম বাবু, সাজার যে নির্দেশ বিচারক দিয়েছেন সেখানে তিনি পরিষ্কার উল্লেখ করেছেন যে পুলিশের বেশ কিছু খামতি থেকে গেছে, নিয়মের বাইরে গিয়ে কাজ করছেন টালা থানার এসআই, এমনকি সমালোচনা করেছেন হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকারও। ঠিকই, আমি সে কথাই বলছি যে কলকাতা পুলিশ এবং হসপিটাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটা ক্ষোভ প্রকাশ করেছেন তার জাজমেন্টের মধ্যে, এবং একই সঙ্গে সিবিআই এর পারফরমেন্স নিয়েও কোর্ট সন্তুষ্ট নয়, সেটাও প্রকাশ পেয়েছে। ফলত যেটা আমি বলার চেষ্টা করছি যে এই তদন্ত, এই প্রক্রিয়াটা যেটা শুরু হয়েছিল ঘটনার থেকে শুরু করে আজ পর্যন্ত, এটা একটা বিরলতম হয়ে গেছে। কারণ আদালত হাইকোর্টের নির্দেশের পরে এই তদন্ত শুরু করেছিল সিবিআই, কিন্তু আজকে ট্রায়াল কোর্টের জাজমেন্ট থেকে দেখা যাচ্ছে যে ট্রায়াল কোর্টের জাজ তদন্তের উপরে নির্ভর করে যে কোনো বিচার, যা নথি পেয়েছেন তার উপরে ভিত্তি করে তিনি বিচার দিয়েছেন, এবং তিনি যে সন্তুষ্ট নয় সেটা প্রকাশ পেয়েছে। ফলে সেই জন্যই আমি বলছি যে যারা তদন্তকারী সংস্থা তারা ফেল করেছে সঠিকভাবে তদন্ত করতে, আর আদালতের নির্দেশ আরো তদন্তের সুযোগ বাড়িয়ে দিয়েছে। ফলে সেই তদন্ত করে অপরাধীদের সাজা দিতে হবে, তবেই এই ঘটনার বিচার হবে। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত তিনি কি বলেছেন শোনাবো, শুনুন।
যাদের নাম উঠে এসছে তার ভিত্তিতে এই বিচার যথাযথ হয়েছে কিনা তার পরবর্তী আদালতে আবেদন জানানোর সুযোগ রয়েছে। যদি তা হয় তাহলে এখানে শেষ নয়, এখানে শুরু বিচারের দ্বিতীয় অধ্যায়ের। যে সর্বোচ্চ আদালতে এখনো একটি মামলা রয়েছে যেটি কিন্তু সাংবিধানিক বেঞ্চে, সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির যে রিপোর্ট পৌঁছেছে, সিবিআই এর একটার পর একটা রিপোর্ট যা পৌঁছেছে, তাতে যদি তারা মনে করেন যে ইনভেস্টিগেশন হয়েছে তাতে কোনো ঘাটতি বা খামতি ছিল, তাহলে সেখানে তারা যথাযথ নির্দেশ দিতে পারেন। এ ব্যাপারে একটা খুব গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে আর্টিকেল 142 অব দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যেটা সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টকে অধিকার দেয় ফর দি এন্ডস অফ জাস্টিস তারা অর্ডার পাস করতে পারেন, যেটা অন্য কোনো কোর্টের নেই। সেক্ষেত্রে কিন্তু বিষয়টা আরও গুরুত্বপূর্ণ দিকে গড়ানোর সুযোগ আছে। সঞ্জয় সাজা ঘোষণার পর কি জানালেন বিশিষ্ট চিকিৎসক তাপস প্রামাণিক, শোনাবো। বিচারের প্রথম ধাপ তো বলা যেতে পারে শুধু সঞ্জয় রায়ের ক্ষেত্রে, কিন্তু বাকি ক্রিমিনালরা তো ধরা পড়েনি। তারা যতদিন না সামনে আসছে ততদিন তো প্রথম ধাপও কমপ্লিট নয়। একজন ক্রিমিনালের ট্রায়াল শেষ হয়েছে, এটা বেসিক্যালি এটা পার্শিয়াল ক্লোজার, সেটা যাবজ্জীবন হোক বা ফাঁসি হোক, এবং অভয়ের বাড়ির পক্ষের আইনজীবীর এখনও সুযোগ আছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যাওয়ার, সেক্ষেত্রে তারা ফাঁসির আবেদন করতেই পারে। আমরা অবশ্যই ফাঁসি চাইব, কিন্তু যাবজ্জীবন দিয়েছে, এটা আমরা তাকে স্বাগত জানাচ্ছি। টিভি9 বাংলার ক্যামেরার সামনে ক্ষোভ উগরে দিলেন মাটিগাড়া নির্যাতিতার মা। মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ফাঁসি হয়নি। আরও 2 সপ্তাহ অপেক্ষা করবেন, তার মধ্যে ফাঁসির সাজা কার্যকর না হলে অনশনে বসার হুঁশিয়ারি দিলেন নির্যাতিতার মা। আমার মেয়ের ক্ষেত্রে ফাঁসি বডি হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সেইটা হয় না। হাইকোর্টে কি হচ্ছে হয় নাই আমরা আজ পর্যন্ত জানতে পারি নাই। ফাঁসি লাগবেই লাগবে, প্রত্যেক জনে ফাঁসি না দিলে পরে ওদের আর হৌসলা বাড়তে থাকবে, আমাদের মেয়ে মরতে থাকবে। আমরা মেয়ে জন্ম করার কি কার কাছে মারার জন্য সেটা তো না। কেন মারতে দিব আমরা? এত সস্তা আমাদের মেয়ে সেটা না। আমি চাই হাইকোর্টে আমার কেস তাড়াতাড়ি করতে। হাইকোর্ট না পারলে পরে আমি ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যাব, নাইলে রাষ্ট্রপতির কাছে যাব। কার কাছে যাইতে লাগে ওইখানে যাব। যখন পর্যন্ত আব্বাসের ফাঁসি লটকাবে না, আমি অতব্দি শান্তিতে থাকবো না। না আমি জোটা কাটবই না, ওকে ফাঁসি না হইলে পরে এই যে জোটা আমি আর 2 মাস আমার মেয়ের জন্য আর 2 মাস দেখবো। তারপরে না হইলে আমার হাইকোর্টে কিছু না হইলে পরে আমি অনশনে থাকবো। আমার সঙ্গে এই মুহূর্তে সহকর্মী প্রসেনজিৎ রয়েছেন। আমি প্রসেনজিতের কাছে জানতে চাইবো, প্রসেনজিৎ, কোথাও একটা সঞ্জয়ের সাজা ঘোষণা হওয়ার পর মাটিগাড়া নির্যাতিতার মা, তার চোয়াল কি আরো একটু বেশি শক্ত হলো? একদম, দেখো, কারণ হচ্ছে এই যে ফাঁসির সাজা হওয়া এবং ফাঁসি কার্যকর হওয়া, এর মাঝখানে কিন্তু অনেকটা সময়ের গ্যাপ থাকে এবং অনেকগুলো আইনি পরপর বিভিন্ন পদ্ধতি থাকে। সেই কারণেই কিন্তু ফাঁসির সাজা হলো মানেই ধরে নেওয়া যায় না যে সঙ্গে সঙ্গে ফাঁসি হবে। এরপর হাইকোর্টে যাওয়া যায়, সুপ্রিম কোর্টে যাওয়া যায়, সেখান থেকে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা করা যায়, এবং এই পদ্ধতিগুলো সম্পাদন করতে গিয়ে কিন্তু একটা টানা সময় লাগে, যে কারণেই ক্ষোভ বাড়ছে ওই নির্যাতিতার পরিবারে। একই সঙ্গে আরজি করের ঘটনা সামনে আসায় তিনি কার্যত কিছুটা হতাশও হয়েছেন। তিনি পরিষ্কার বলছেন যে এই রায় মানি না। যে গোটা দেশ জুড়ে যে ঘটনাকে সামনে রেখে তোলপাড় হলো, দেশের সাধারণ মানুষ প্রতিবাদ করলেন, সেই মামলা কিনা রেয়ারেস্ট অফ দি রেয়ার নয়। এবং একই সঙ্গে কিন্তু তিনি হাল ছাড়তে রাজি নন। তিনি বলছেন যে হতাশ হওয়ার কিছু নেই, আমি নিজেই যেমন আর 2 মাস দেখব, আমার ক্ষেত্রে, আমার মেয়ের ক্ষেত্রে দোষী সাব্যস্তের ফাঁসির দাবিতে আমি যেমন অনশনে বসবো, তিলোত্তমার বাবা মা পথে নামুন। একই সঙ্গে একেবারে প্রসেনজিৎ, সেদিকে তো আমাদের নজর থাকবে, কিন্তু যতই এই মায়েদের চোয়াল শক্ত হোক না কেন, যতই তারা অন ক্যামেরার সামনে এসে বলুন না কেন যে আমাদের মেয়েরা কি সস্তা, রাজ্যে খুন ও ধর্ষণের অভিযোগ কমছে কোথায়? আরো একটা নজির দেখাবো, রাজ্যে আবারও ধর্ষণ করে খুনের অভিযোগ। এবার ঘটনাস্থল বাসন্তীতে আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ।
12 দিন ধরে নিখোঁজ থাকার পর সোমবার বিকেলে যেদিন সঞ্জয়ের সাজা ঘোষণা হলো সেদিনই নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার হলো। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমার সহকর্মী এই মুহূর্তে অভিজ্ঞান রয়েছেন। অভিজ্ঞান, যেদিনকে সঞ্জয়ের সাজা ঘোষণা হলো সেদিনকেই রাজ্যে আরো একটা লজ্জার নজির। কি ঘটেছিল, কি অভিযোগ, পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পেরেছে কি? দেখো, তোমাকে আমি আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে এই যে জায়গাটা, অর্থাৎ এখানেই গতকাল বিকালে যখন এই জমিতে ধান চাষের জন্য মাটি প্রস্তুত করতে এসেছিল, যাদের জমি ট্র্যাক্টরও এখানে ছিল, তখনই দেখা যায় যে এই জায়গাটাতে তখন তাদের বাড়ির এক সদস্যের পাটা মাটির মধ্যে ঢুকে যায়। তখন তার সন্দেহ হয়, তারপর এখানে লাঠি দিয়ে যখন ঢোকানো হয় দেখা যায় যে লাঠি আরও গভীরে চলে যাচ্ছে এবং ভিতর থেকে কীরকম কটু গন্ধ তাদের নাকে ঠেকছিল। একদম তাদের সন্দেহ বাঁধে এবং সাথে সাথেই পাড়াপড়শিদেরকে ডাকে এবং তারা চলে আসে। ডাকা হয় এখানকার স্থানীয় সিভিক ভলেন্টিয়ার যারা, তাদেরকে। এরপর জানা যায় যে এই গর্তের মধ্যে, প্রায় মাঠের মধ্যে 4 ফুট গভীর গর্ত করে এর মধ্যে এই এলাকার এক নাবালিকা, 8ম শ্রেণীর ছাত্রী, আদিবাসী সমাজের, তার মরদেহটি ভিতরে রাখা রয়েছে এবং প্রায় বলা যেতে পারে বিবস্ত মরদেহ। স্বাভাবিক কারণেই এলাকার মানুষ, পরিবারের লোকজন, তারা এখানে পুরো ভিড় জটলা বেঁধে যায় এবং এলাকার লোকজনের দাবি, পরিবারের দাবি যে ওই ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়, তারপরেই তার দেহ প্রমাণ লোপাটের উদ্দেশ্যেই একেবারে এরকম একটা নিজের বলা যেতে পারে একেবারে নির্জন জায়গা, চারিদিকে দেখো সেখানে ধান চাষ করার জন্য এখানকার কৃষকরা তারা মাঠ প্রস্তুত করছে। এইরকম জায়গা হলে, কতটা নৃশংস হলে এভাবে ধর্ষণ করার পর, খুন করার পর কেউ মাটিতে পুঁতে দিতে পারে? এই মুহূর্তে এই মৃতা নাবালিকার মা, তিনি কি জানালেন শোনাবো আপনাদের।